বিচ্ছিন্নবাদী উপজাতীয় সন্ত্রাসীর হাতে প্রায় 40,000 নিরহ নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছে। সিং মং দা উনি যে কথাটা বলেছেন যে জাতীয়তাবাদের জন্য সর্বপ্রথম 97-এর আগে যে উপজাতীয় সশস্ত্র বাহিনীরা বা শান্তি বাহিনী তৈরি হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার জাতীয়তাবাদ নিয়ে যদি শেখ মুজিব একটা কথা বলেই থাকে যে তোমরা বাঙালি হয়ে যাও, সেক্ষেত্রে কি আপনি পাহাড়ে ফিরে গিয়ে অস্ত্র ধরবেন? আপনার কি গণতান্ত্রিক ভাবে কোনো আন্দোলন সংগ্রাম কিংবা কোনো কর্মসূচি পালন করে এর কি নিন্দা প্রতিবাদ বা দাবিটা আদায় করার মতো কোনো একটি কর্মসূচি দেওয়া যেত না? এটি নিছক হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটি চক্রান্ত, এবং এই চক্রান্ত এই পরিকল্পনা বাস্তবায়ন করেছে সন্তু লারমা এবং তার বড় ভাই। এবং তারপর পর আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে প্রায় 4-5টা সন্ত্রাসী সংগঠন জন্ম হয়েছে। নিশ্চয়ই তারা তাদের জাতীয়তাবাদের জন্য সেটি জন্ম হয় নাই, নাম্বার ওয়ান। আর সেকেন্ড যে বিষয়টি আমার জিয়াউল ভাই এখানে নিয়ে এসেছে, যে আমি জাতীয় নাগরিক কমিটি সেই শুরু থেকে, হ্যাঁ আমি যখন জুলাই গণঅভ্যুত্থান হয় 16 তারিখ থেকে আমি একদম সক্রিয়ভাবে আমি আন্দোলনের নেতৃত্ব দিয়েছি ঢাকা সায়েন্স ল্যাবে। এবং প্রত্যেকটা দিন আমি গিয়ে সেখানে আন্দোলন শুরু করেছি, এবং পাশাপাশি যে সকল ছাত্রছাত্রী ভাই বোনরা ছিল সকলে একত্রে মিলে আমরা আন্দোলনটা সেখানে শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে সায়েন্স ল্যাব ঢাকা ইউনিভার্সিটি 15 তারিখ বন্ধ হয়ে যাওয়ার পরে ঢাকার বা বাংলাদেশের মূল প্রাণকেন্দ্র ছিল সায়েন্স ল্যাব। এবং ঢাকা কলেজ ছাত্রলীগ মুক্ত হওয়ার সাথে সাথে ছাত্রলীগের মনোবল ভেঙে যায়, আওয়ামী লীগের মনোবল ভেঙে যায়, এবং আমরা আন্দোলনে জয় হওয়ার জন্য এক এক করে আমরা জয় হতে থাকি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাতীয় নাগরিক কমিটি স্টুডেন্ট ফর সভারেন্টির সংবাদ সম্মেলনে বা কালকে প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য যে সিদ্ধান্ত আমার বিষয় নিয়েছে, সেটি একান্তই জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক বিষয়। তবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সংগঠনকে এতটুকু অনুরোধ জানাবো যে জাতীয় নাগরিক কমিটি এখন একটি জাতীয় সংগঠন। এই সংগঠনে সকল জাতি ধর্মের সকল কিছু ভেবে চিনতে তারপরে হচ্ছে আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত। আমি যেহেতু পার্বত্য চট্টগ্রামের বৃহৎ সবচেয়ে বড় সংগঠনটার আমি প্রতিষ্ঠাতা সভাপতি, ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমার প্রতি আমার জাতীয় নাগরিক কমিটি কিংবা আমার সংগঠন যে সিদ্ধান্তটি নিয়েছে, সেটি পার্বত্য চট্টগ্রামের বাঙালি জনগোষ্ঠী থেকে শুরু করে সচেতন মহল ইতিমধ্যে তারা এটি নিয়ে সমালোচনা করেছে এবং ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। তারা এটা নিন্দা জানিয়েছে, এটা প্রতিবাদ জানিয়েছে। সুতরাং আমি নাগরিক কমিটির উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটি হচ্ছে, গতকালের যে বিচ্ছিন্ন ঘটনাটি সেটি সত্যি অপ্রত্যাশিত ছিল, এবং এই ঘটনার পিছনে কারা দায়ী সেটা অবশ্যই আপনারা ভিডিও দেখেছেন, আপনারা ছবি দেখেছেন, এসব থেকে নিশ্চয়ই আপনারা প্রমাণ পেয়েছেন প্রকৃতপক্ষে এখানে কারা দায়ী। আমি সেখানে স্টুডেন্ট ফর সভারেন্টির আমন্ত্রিত অতিথি হয়ে যাওয়াটা যদি আমার অন্যায় হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আমাদের শ্রেষ্ঠা আমাদের সমন্বয়ক অলিক মৃ, তিনি নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক, তিনিও তো সেই আদিবাসী ব্যানারে তারা গিয়েছে। হ্যাঁ, তারা সেখানে গিয়েছে, এবং অলিক মৃ তার ভূমিকাটা কি ছিল এই সহিংসতার পিছনে সেটি আমরা সবাই দেখেছি। সুতরাং আমি মনে করি সাংগঠনিক সিদ্ধান্ত নিতে হলে সেটি অবশ্যই সকল বিষয় নিতে হবে। সাংগঠনিক সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য যদি তৈরি হয়, সেটি সংগঠনকে বিতর্কিত করবে। জাতীয় নাগরিক কমিটি আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিড সেটি ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন একটি রাজনৈতিক যে আপনার ধারা সেটিকে আমরা তৈরি করতে চাচ্ছি, এবং নতুন বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ আমরা করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি পার্বত্য চট্টগ্রাম প্রেক্ষাপটে আরেকটি বিষয় আমি বলতে চাই বর্তমান প্রেক্ষাপটে, সেটি হচ্ছে দেখুন আসলে আদিবাসী উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী যাই হোক না কেন, যেমন পার্বত্য চট্টগ্রামে আমরা যারা বাঙালি জনগোষ্ঠী রয়েছি, আমাদেরকে তো ভাই উপজাতীয় বলা হয় না। আমাদেরকে যদি ক্ষুদ্র নৃগোষ্ঠী উপজাতি বলতো, সেক্ষেত্রে আমরা প্রাউড ফিল করতাম যে অ্যাটলিস্ট কোন একটা জাতির মধ্যে আমরা পড়েছি। পার্বত্য চট্টগ্রামে বাঙালি জনগোষ্ঠীকে বলা হয় অ উপজাতি, মানে আমরা উপজাতি, জাতি, তারপরে হচ্ছে অ উপজাতি। মানে বিষয়টা হচ্ছে আমাদেরকে এমন একটা ক্লাসিফিকেশন করা হয়েছে পার্বত্য চট্টগ্রামে, যে রাষ্ট্রের তৃতীয় শ্রেণীর নাগরিকের ট্যাগ দেওয়া হয়েছে সেখানে। তো এই যে শব্দ চয়নের বিষয়গুলি, এই শব্দ চয়নের মাধ্যমে ডিভাইডেশন রুল পলিসি অ্যাপ্লাই করে একটা পক্ষ সেখানে আপনার নোংরা রাজনৈতিক ফায়দা লুটতে চায়। তো আজকে দিন দিন বাংলার জনগণ সচেতন হচ্ছে, আজকে বাংলাদেশের মানুষ সচেতন হচ্ছে। জি। আজকে যে জায়গাতে পরিবর্তন আসছে, পাহাড়েও একটা আসলে শব্দগত একটা পরিবর্তন আসা উচিত। এবং পার্বত্য চট্টগ্রামের মানুষ শুধু নয়, পার্বত্য চট্টগ্রাম সহ প্রত্যেক দেশের মানুষকে বোঝা উচিত যে আসলে এখন আমরা মনে প্রাণে সকলেই বাংলাদেশি। এটাই হোক আমাদের বড় পরিচয়। এটি যদি আমরা মনে প্রাণে ধারণ করি, তাহলে প্রকৃতপক্ষে আর কোনো সমস্যা সেখানে থাকবে না। আরেকটি বিষয় হচ্ছে বৈষম্যর যে বিষয়টি, বৈষম্যর ক্ষেত্রেও পার্বত্য চট্টগ্রামে আসলে অনেক বড় কিছু সমস্যা তৈরি হয়। আজকে শুধু বলা হচ্ছে যে কালকের একটি বিচ্ছিন্ন ঘটনাকে অনেক বড় করে আমাদের মিডিয়া পাড়াগুলিতে দেখতে পাচ্ছি, আমাদের বাম সংগঠনগুলি তারা ব্যাপকভাবে প্রচার করছে, কিন্তু আজ পর্যন্ত শুনলাম না
যে পার্বত্য চট্টগ্রামে অদ্যাবধি বিচ্ছিন্নবাদী উপজাতীয় সন্ত্রাসীর হাতে প্রায় 40,000 নিরহ নিরস্ত্র বাঙালিকে হত্যা করা হয়েছে। তার বিচার নিয়ে তো কাউকে লাউডলি ভয়েস রেজ করতে আমরা দেখলাম না। তখন জি। সুশীলরা কোথায় থাকে, তখন বামরা কোথায় থাকে, তখন মিডিয়ারা কোথায় থাকে? সুতরাং আমরা যদি একটি রাষ্ট্রের বিশেষ কোনো গোষ্ঠীকে নিয়ে কথা বলতে চাই, সেক্ষেত্রে সামগ্রিকভাবে বিবেচনা সাপেক্ষে সকলকে নিয়ে কথা বলতে হবে। শুধু স্পেসিফিকলি আমার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কিংবা নোংরা রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই যে ট্যাগিং, এই জাতিগত ট্যাগিং রাজনীতি আমাদের বন্ধ করতে হবে। তাহলে আমাদের শান্তি ফিরে আসবে এবং প্রকৃতপক্ষে সকলেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো। ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। জি, মহিউদ্দিন রাহাত নামক একজন যুক্ত হয়েছেন দর্শক সারি থেকে। আপনার কথা আমি জাস্ট 2-3 মিনিট শুনতে পারবো, এরপর আমরা অনুষ্ঠানটি শেষ করি। প্রিয় দর্শক, 11টা বাজে, এখন থেকে আর 20 মিনিট পর আরেকটি অনুষ্ঠান আছে, সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি। জনাব মহিউদ্দিন রাহাত, বলুন। আসসালামু আলাইকুম। সাগর ভাই, ধন্যবাদ আজকে আমাকে এখানে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। অনেক বিষয় অনেক ভাইরা আলোচনা করেছেন। আমার যে কথাটা সেটা হচ্ছে আপনার পাহাড়ের বিভিন্ন, আমরা যে দেখেছি গতকালকে, গত পরশুদিন মতিঝিল যেটা হয়েছে, স্টুডেন্টস ফর সভারেন্টির যে সাথে যে আদিবাসী ব্যানারে আসা লোকজনের যে সংঘাতটা হয়েছে, সেই সংঘাতটাকে নেতৃত্ব দিয়েছে আদিবাসী জনতার পক্ষ থেকে বা উপজাতি জনতার পক্ষ থেকে অলিক মৃই, যেটা নিয়ে অনেকক্ষণ আলাপ হচ্ছিল, নাগরিক কমিটির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রেষ্ঠাবু সেখানে উপস্থিত ছিলেন। তো হুম, আদিবাসী যে শব্দটা, যেটা কিনা আমরা জানি যে আমাদের সংবিধান, আমাদের কোনো আইন, আমাদের যতগুলো পার্বত্য আইন বা যত জায়গাতে আছে, আদিবাসী শব্দকে কোথাও গ্রহণ করা হয় নাই। উপজাতি শব্দটা এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর শব্দটাকে গ্রহণ করা হয়েছে। তাহলে যেই শব্দগুলো আমাদের দেশের আইন বিরোধী, সংবিধান বিরোধী, সংবিধান পরিপন্থী, সেই ধরনের শব্দের স্বীকৃতি চাওয়ার জন্য ওনারা যে গেলেন, তাহলে ওনাদের সংগঠন কি আসলে ওনাদেরকে শোকজ দিয়েছে, কোনো ধরনের শোকজ দিয়েছে যে কেন আপনারা গেলেন? তারা তো ওই সংগঠনের পক্ষে যান নাই। অলিক মিয়ার ভূমিকা অলরেডি সবাই জেনে ফেলছেন, যে তিনি আসলে এই জিনিসটাকে উগ্রভাবে অ্যাটাক করার জন্য নিয়ে গিয়েছিলেন, সেই জায়গাটা অলরেডি জানেন। নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক তিনি হয়েছেন এই যে আগস্টের পরে, কিন্তু তার আগে 14, 15, 16 তারিখ পর্যন্ত, জুলাই মাসে, যখন আমাদের ভাইরা রাস্তায় মার খাচ্ছিল কোটা আন্দোলনের বিরুদ্ধে, কথা মানে কোটার বিরুদ্ধে কথা বলে কোটা আন্দোলন করছিল, হুম, তখন উপজাতিদের মধ্যে যারা প্রথম সারিতে থেকে কোটার পক্ষে কথা বলেছে, 5% উপজাতি কোটা দেওয়ার জন্য বলেছে, তাদের মধ্যে অলিক মিয়া ছিল। অলিক মিয়া হুম, কিন্তু তাদের মধ্যে ছিল। তারা 5% কোটা চেয়েছে, হঠাৎ করে কোন বলে, কোন অদৃশ্য ক্ষমতা বলে, তারা কিসের সাপেক্ষে আপনার এই যে নাগরিক কমিটির মধ্যে যুগ্ম আহ্বায়কের পদ পেয়ে গেল? এটা কি তার যোগ্যতার বলে হয়েছে, নাকি তার আওয়ামী লীগের সাথে কোনো কানেকশনের কারণে হয়েছে? আপনি দেখেন, গত পরশুদিন স্টুডেন্টস ফর সভারেন্টির এই ঘটনার পরে রাতের বেলা কোন কোন রাজনৈতিক দল বক্তব্য দিয়েছে বা বয়ান দিয়েছে। আপনার নাগরিক কমিটি বিবৃতি দিয়েছে, আপনার হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিবৃতি দিয়েছে। ছাত্র আন্দোলন বলেছে, ছাত্র দল বলেছে যে ভুইফোর সংগঠনের হামলায় আদিবাসী শিক্ষার্থী আহত। আচ্ছা দেখেন, কথাটা দেখেন, ভুইফোর সংগঠনের হামলায়। এরপর আওয়ামী লীগ একটা বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগ এর আগে বা পরে বলেছে যে আদিবাসী জনতার উপর জঙ্গি হামলা। আপনি দেখেন, আওয়ামী লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো, তারা একই লাইনে চলে আসছে, একই কথায় চলে আসছে।